নমস্কার, এসটিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আজ জ্যোতিষশাস্ত্রের পরামর্শ বা জ্যোতিষশাস্ত্রের আলোচনা এই অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে যাকে পেয়ে গেছি, যে ম্যাডাম এসেছেন, তিনি একাধারে অনেক কিছুর সাথে যুক্ত। মানে উনি একজন সফল অ্যাস্ট্রোলজার, প্লাস একজন সফল ট্যারো কার্ড রিডার, প্লাস উনি রেকি স্পেশালিস্ট। তো ওনাকে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি আজকে এসেছেন, আমাদের সবার ভীষণ ভালো লাগছে। তো ম্যাডাম নমস্কার। নমস্কার। ম্যাডামের নাম অঙ্কিতা সিনহা। তো ওনার মুখ থেকে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক কথা আমরা শুনবো এবং দর্শক বন্ধুদের কাছে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিছু কিছু বিষয় আছে দর্শক বন্ধুরা আপনাদের সামনে যেগুলো তুলে ধরা হয়, সেগুলো হচ্ছে আমাদের এই মূলত এই অনুষ্ঠানটা আপনাদের জন্যই। আমরা প্রচণ্ড দিকভ্রান্ত হয়ে যাই এবং প্রচণ্ড হতাশায় পড়ে যাই, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাই। তার জন্যই কিন্তু আমরা একজন সফল অ্যাস্ট্রোলজারের হাত ধরি, বা একজন সফল ট্যারো কার্ড রিডারের হাত ধরি, বা রেইকির হাত ধরি আমরা। কিন্তু এই জিনিসগুলো কিভাবে কাজে আসে সেগুলোই ম্যাডামের কাছে বিস্তারিতভাবে আজ আমরা যতটা পারবো আপনাদের সামনে সেটাকে তুলে ধরবো। ম্যাডাম, মূলত আপনি তো একজন অ্যাস্ট্রোলজার। হ্যাঁ। তো বহু এরকম সমস্যা নিয়ে অনেক মানুষ আসেন আপনার কাছে। তো কি কি মূলত সমস্যা নিয়ে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে? দেখুন, এই মুহূর্তে সব থেকে বেশি আমি যেটা দেখতে পাচ্ছি, জব, কেরিয়ার, টাকা পয়সা, ফিনান্সিয়াল কন্ডিশন যে মানুষের এখন খুব একটা ভালো নেই। অনেকে নানান রকম এখনকার দিনকালে এত কম্পিটিশন বেড়ে গেছে, সেই সব নিয়ে বেশিরভাগ লোকের এই গভর্নমেন্ট চাকরি পাবে কিনা, কি জব পাবে কিনা, কোন সালে পাবে, কোন মাসে পাবে, কত তাড়াতাড়ি পাবে, তারপরে টাকা পয়সা নিয়ে অনেক রকম কথা, তারপরে প্রেম ঘটিত, বিয়ে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, হেলথ ইস্যুস, নানান রকম। মেইনলি যেগুলো আসে হচ্ছে কেরিয়ার নয়তো ম্যারেজ, এই রিলেটেড ম্যাক্সিমাম আমার কাছে কোয়েরিজ আসে লোকের। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারা কিরকম সমস্যা নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু তাছাড়াও যে অনেকে নানান রকম অনেক কিছু নিয়ে প্রবলেম থাকে, সেই সমস্যার জন্য আমাকে অ্যাপ্রোচ করে। তো বেশিরভাগ কেসই আমি দেখেছি ইদার সেটা জব রিলেটেড, নয়তো টাকা পয়সা, নয়তো বিয়ে থা হচ্ছে না। আচ্ছা ম্যাডাম, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বলি যে ইয়াং জেনারেশনের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব, সেটা হচ্ছে যে আমার সম্পর্ক কি বেশি দিন টিকবে, বা আমার সম্পর্কটা কি একদম বিয়ে অবধি পৌঁছাবে, বা ওকেই কি আমি পাবো, এরকম ধরনের সমস্যা কি আসে? প্রচুর এরকম সমস্যা তো মানে ছেয়ে গেছে। কত যে ক্লায়েন্ট এসছে এই সমস্যা নিয়ে। আমি হয়তো যদি দেখতে বসি দিনে, মানে একদিনে হয়তো যদি 50টা ক্লায়েন্ট দেখি, তার মধ্যে 35 to 40 ক্লায়েন্টসের এই সমস্যা। মানে তারা যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। মানে তাহলে তাদের এই যে মানে যে সম্পর্ক নিয়ে, সম্পর্ক রিলেটেড, তাহলে তাদেরকে কিভাবে সমাধানের রাস্তাটা আপনার কাছ থেকে সম্ভব, সেটাকে বেরোনো? সেটা তো মানে একটা হচ্ছে যে ভুল পথে চালিত হওয়াটা তো কোনো মানে সঠিক কাজ নয়। মানে আজকালকার দিনে যেটা হয় যে ইনফ্যাচুয়েশন হলো বা একটা পছন্দ হয়ে গেল, কিন্তু সেটাই মানে যাকে পছন্দ করছি সেই কি সত্যিকারের ঠিক? তার জন্য এই ভুলের বশত কত লোকে কত কিছু করে ফেলছে। সুইসাইড থেকে শুরু করে বাড়ি ছেড়ে চলে যাওয়া, তারপর নানান রকম যা যা প্রবলেমস দেখা দিচ্ছে। যেটা আমি করি মেনলি অ্যাস্ট্রোলজি সার্ভিস দিয়ে এবং ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমি আগে দেখে নিই মানে সত্যি কি সেটা ঠিক, না অন্য কিছু পরিবর্তন আসতে চলেছে তার জন্য। যদি ঠিক হয় তাহলে তো খুবই ভালো, আর যদি ঠিক না হয় তখন কি রেমেডি হতে পারে যার থেকে এটা ওর মধ্যে এই অশান্তিটা চলে যায় আর কি। আচ্ছা ম্যাডাম, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিয়ের আগে জটক বিচারটা করে কিন্তু বিয়েটা করা ভালো, বা শোনা যায় জটক বিচারটা মাস্ট। এটা কতটা আপনার মনে হয় যুক্তিসঙ্গত? অবশ্যই, কারণ দেখুন বিয়েতে কারো যদি মাঙ্গলিক দোষ থাকে, তার তো একটা নন মাঙ্গলিকের সঙ্গে বিয়ে করাটা একদমই ঠিক নয়। কারণ তাহলে
বিয়েটা ভেঙে যেতে পারে, কিংবা যে স্পাউস যে নন মাঙ্গলিক নয় তার মৃত্যু হতে পারে। এটা কিন্তু হয়, এটা কিন্তু বহু ক্ষেত্রেই আমি দেখেছি। মাঙ্গলিক পুজো না করে, মাঙ্গলিক দোষটাকে না কাটিয়ে সেই বিয়ে যদি করে নেয় কেউ, তাহলে কিন্তু বিপদ আসন্ন। লোকে ভাবে যে এটা বিদেশে গেলে অনেকে এটাতে মানে না, কিন্তু এটা ভুল ধারণা। এটা করা খুবই জরুরি, মাঙ্গলিক দোষ কাটানো। আচ্ছা ম্যাডাম, আপনি যে বললেন যে এই মাঙ্গলিকের মানে পুজোটা করাটা মাস্ট, সেটা কি কোনো রকম কি গাছের সাথে বা এরকম আমি শুনেছি, বা এরকম দর্শক বন্ধুদের কাছেও হয়তো এটা শোনা যায় যে কোনো গাছের সাথে হয়তো পুজো দিলে সেই খণ্ডনটা হয়ে যায়, হ্যাঁ সেটা কি সত্যি? সত্যি, কুম্ভ বিবাহ করতে হয়। এটার একটু বিস্তারিত ব্যাখ্যা যদি দর্শক বন্ধুদের সামনে একটু বলেন। এটা হচ্ছে, একটা হয় যে আপনারা গিয়ে ইন্দোর বলে যে জায়গাটা আছে, সেখানে মঙ্গলনাথ মন্দির আছে, সেখানে গিয়ে যদি মঙ্গলনাথ মন্দিরে গিয়ে মঙ্গল পুজোটা যদি করে নিতে পারেন, সেটা হলে সব থেকে ভালো। কারণ ওদের প্রসিডিওরে আপনার পুরো এই মাঙ্গলিক দোষটাই পুরো কেটে যাবে। আরেকটা হচ্ছে একটা বট গাছের সঙ্গে বিয়ে দেওয়া, নিজেকে সেরকমভাবে কিছু কিছু জামা কাপড় পরে একটা সকালবেলার একটা পার্টিকুলার টাইমে কিছু খাবার দাবার না খেয়ে একদম গঙ্গা স্নান করে যদি হয় আরও ভালো, বট গাছের সঙ্গে বিয়ে দেওয়া সেটা। আর এটা হচ্ছে শিব ঠাকুর বা নারায়ণের মূর্তির সঙ্গে বিয়ে করা, সেটা করে তারপর কিছু পুজো করে তারপর মঙ্গল দোষটা কাটানো যায়। আর এটা হচ্ছে কুম্ভ বিবাহ। কুম্ভ বিবাহটাও সেম, একটা ঘট থাকে, সেই ঘটের মধ্যে চন্দন, ফুল, আবার নানান রকম জিনিসপত্র দিয়ে সেটা একটা সকালবেলার একটা পার্টিকুলার প্রহর, মানে একদম 9টার একদম আগে, একদম ওই সময়টা মানে 6টা থেকে 9টার মধ্যে ওই সময়টা ওই কুম্ভ বিবাহর যে মন্ত্র পাঠ করবে পুরোহিত মশাই, তারপর সেইটা করে একটা বিবাহ হবে ওই কুম্ভটার সঙ্গে। তারপরে ওই যে দোষটা, সেই দোষটা কেটে যাবে, তারপরেই বিয়ে করাটা ঠিক। তাও আবার বলবো না সেই মাসে, সে কিছু মাস পরে বিয়ে করাটা ঠিক। তার আগে তো একদমই নয়, কিছু কিছু নিয়ম তো ফলো করতেই হয়। আচ্ছা, একটু এই প্রসঙ্গে একটা কথা বলি ম্যাম, যে এই যে দোষটা খণ্ডন করা হলো, দোষটা কাটানো গেল, কিন্তু তারপরেও কি বিয়েটা টিকবে যদি সেরকম কোনো কোয়ারিজ আসে? দেখুন, সত্যি কথা বলতে গেলে প্রথমে তো এটা দেখতে হবে যে সত্যি বিয়েটা টিকবে, তো প্রথমে এইটা দেখতে হবে। তারপরে যদি বিয়েটা টেকে কিন্তু মঙ্গল দোষের জন্য বিয়ে ভেঙে যাওয়ার চান্স আছে, নয়তো যে স্পাউসের মৃত্যু হওয়ার মানে চান্স আছে, তখন তো মঙ্গল দোষটা কাটানো খুবই জরুরি। আচ্ছা, এই মাঙ্গলিক দোষের জন্য নাকি মৃত্যু পর্যন্ত হতে পারে? সত্যিকারের, এটা অনেকের কেসেই দেখেছি, তারা খুবই মানে হতভাগ্য, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল, এই কোথাও একটা বেড়াতে গেল, এই যে এখন যেটা দেখছি কাশ্মীরে কতজনেই দুর্ঘটনা হয়ে গেল। এটা তো অপ্রাকৃতিক, এগুলো তো আমাদের কোনো হাত নেই, বা আমরা তো জানি না এটা কখন কি হতে পারে। এটা যে গ্রহের দোষের জন্যই হচ্ছে, গ্রহে দোষ আছে বলেই এই প্রতিকার করা হয়নি, তার জন্যই তার ফল ভোগ করতে হয়েছে। আচ্ছা ম্যাডাম, দর্শক বন্ধুরা যদি মানে বিভিন্ন সমস্যায় তো পড়ে, সেই সমস্যাতে কাটিয়ে ওঠার জন্য একজন সফল গাইডেন্সের দরকার বা একজন সফল অ্যাস্ট্রোলজারের দরকার। তো এখন স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন আসে যে অ্যাস্ট্রোলজারের কাছে কি যাব, গেলেই তো ওই একগাদা ওই পাথর ধরিয়ে দেবে, না হলে মাদুলি তাবিজ কবচ ধরিয়ে দেবে। তো এটার কি আলাদা কোনো প্রসেস আছে? যাদের এরকম ধরুন বাজেট কম, সমস্যা রয়েছে, মুক্তির উপায় কি আছে এগুলো ছাড়া? দেখুন, এছাড়া তো তাবিজ কবচ স্টোনটা তো পড়া খুবই জরুরি। যদি না হতে পারে তাহলে কিছু মন্ত্র পাঠ, সেটা দিনে প্রত্যেক দিন 108 বার তো করা খুবই জরুরি। মানে মন্ত্র দ্বারাও কিন্তু ভালো থাকা যায়, এবং সমস্যা থেকে বেরোনো যায়। সেরকম পদ্ধতিতে যদি ফলো করা হয়, যেভাবে গাইড করে দেওয়া হচ্ছে, তার একটু এদিক ওদিক নয়, সঠিক সময় প্রত্যেক দিন একটা পার্টিকুলার সময় স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে কোনো পুজো করা পার্টিকুলার টাইমে, সেটা প্রতিদিন, আর 108 বার কি তার বেশি কোনো পার্টিকুলার মন্ত্র জপ করে যাওয়া, সেটাতেও উপকার
লাভ করা যায়। তাছাড়াও নানান ধরনের হিলিং আমি করাই, যেটা করে লোকে অনেক রকম সমস্যা থেকেই বেরোতে পারে, আর তার জন্য ডাক্তারের কাছেও যেতে হবে না। এই ম্যাডামের মুখ থেকে যতটুকু শোনা গেল দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই আমরা বুঝতে পারলাম যে যাদের ফিনান্সিয়াল একটু প্রবলেম রয়েছে, যারা সমস্যায় অটোমেটিক্যালি পড়ে আছেন, বেরোতে চাইছেন, একজন সফল অ্যাস্ট্রোলজারের হাত ধরবেন ভাবছেন, তবে কিন্তু হিলিং প্রসেসটাও কিন্তু ম্যাডাম কিন্তু করান, এবং তাবিজ বা স্টোন ছাড়াও যদি মন্ত্র উচ্চারণ করে বা একটা শুদ্ধ বস্ত্রে গঙ্গা স্নান করে বা একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি সেই পজিটিভ ভাইবসটা যদি আনা যায়, তবেও কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। তো ম্যাডামকে দেখতে পাচ্ছি যে ভীষণ মানে একটা মানে বিচার বোধহয় কোনো কিছু একটা রয়েছে, মানে একটা চার্ট রয়েছে ম্যামের হাতে। তো ম্যাম এটার ভূমিকাটা কি? আচ্ছা, তো আমি আজকে যেটা বলবো হচ্ছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে পুরো মানে একটা ডিটেল আলোচনা করতে চলেছি। লোকের নানান রকম ভুল কনসেপশন থাকতে পারে, অনেকে ধারণা নেই, আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো সত্যি কথা বলতে গেলে আমাদের যে কটা প্ল্যানেটস আছে, অনেক কটাই তো প্ল্যানেটস আছে, প্রায় 9খানা গ্রহ আছে, তাদের লগ্ন আছে এক একটা। তো প্রথমে যেটা হচ্ছে যে বিংশোত্তরী দশা কাকে বলে। বিংশোত্তরী দশার সম্বন্ধে অনেকে জানে, অনেকে জানে না, তবে এটা টোটাল 120 ইয়ার্সের দশা। এই দশাটা টোটাল 120 ইয়ার্স থাকে। প্রথমে আমি বলবো মহাদশা আর অন্তর্দশা। মহাদশা হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেট, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, তারপরে বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই এতগুলো গ্রহ আছে। গ্রহগুলোর মহাদশা হচ্ছে, রবি থাকে হচ্ছে 6টা বছর। যে কোনো ব্যক্তির কুণ্ডলিতে বা চার্টে দেখবেন রবি কিন্তু মিনিমাম 6 বছরই থাকে। আর এর যদি অন্তর্দশা বা ডিভাইড করে যদি মাস বা দিনে ভাগ করে দেখি, তাহলে রবি হচ্ছে 3 মাস 18 দিন, মানে 6 বছরের সঙ্গে আরও এক্সট্রা 3 মাস 18 দিন হচ্ছে রবির পুরো লাইফ মানে টাইম স্প্যান একটা মানুষের বার্থ চার্টে। তারপর হচ্ছে চন্দ্র। চন্দ্র থাকে হচ্ছে 10 বছর। 10 বছর যে মহাদশা চন্দ্রের, একদম 10টা বছর চন্দ্র একদম অতিক্রম করে থাকে। এবার সেই 10 বছরের সঙ্গে আরও এক্সট্রা থাকে হচ্ছে 6টা মাস। 10 বছর 6 মাস হচ্ছে পুরো চন্দ্রের লাইফ স্প্যান। তারপর হচ্ছে মঙ্গল। মঙ্গল থাকে 7টা বছর। ঠিক 7 বছর হলো, তারপর 4টে মাস আর 6 দিন। 7 বছর 4 মাস আর 6 দিন হচ্ছে মঙ্গলের পুরো টাইম স্প্যান। মঙ্গলের পরে হচ্ছে বুধ। বুধ থাকে 17টা বছর, 17 ইয়ার্স হচ্ছে বুধের পুরো টাইম স্প্যান। বুধের সঙ্গে এই যে 17 ইয়ার্স হলো, তার সঙ্গে 10 মাস 6 দিন এক্সট্রা যে কোনো লোকের থাকবেই। বৃহস্পতি 16টা বছর থাকবে, 16 ইয়ার্স বৃহস্পতি থাকে। 16 ইয়ার্সের সঙ্গে থাকবে হচ্ছে 9 মাস আর 18 দিন। শুক্র থাকবে হচ্ছে 20 বছর। 20 বছরের সঙ্গে 1 বছর এক্সট্রা শুক্র থাকবে। তারপর হচ্ছে শনি, রাহু, কেতু, যেটা নিয়ে লোকে সব থেকে বেশি টেনশন হয়। শনি থাকবে হচ্ছে 19 বছর এবং 11 মাস 11 মান্থস আর 12 দিন। রাহু থাকবে 18 বছর এবং 10 মাস 24 দিন। কেতু থাকবে হচ্ছে 7 বছর 4 মাস 6 দিন। এই পুরো সাইকেলটা নিয়ে হচ্ছে 120 বছর। যে কোনো প্ল্যানেট হচ্ছে, যে কোনো গ্রহ 120 বছর থাকে। আচ্ছা ম্যাম, একটু বাধা দিলাম, বলছি এই যে আপনি বললেন যে এই প্ল্যানেটগুলো এই যে এতদিন ধরে যে থাকছে, তার কি কোনো কারোর যদি এরকম চার্টে থাকে, তার কোনো কি পজিটিভ রেজাল্ট কি কিছু দেবে তারা? অবশ্যই, কারণ এটা দেখতে হবে কোন গ্রহতে আছে, কোন গ্রহতে তার শুভ দৃষ্টি আছে না তার অশুভ দৃষ্টি আছে। যদি শুভ, এইটা হচ্ছে মিনিমাম টাইম, মানে যে যতটা টাইম স্প্যান অবধি এরা মাস আর বছর কাউন্ট করে মিনিমাম যতটা টাইম স্প্যান অবধি এরা থাকবে। এবার চার্ট অনুযায়ী দেখতে হবে যে সে ভালো অবস্থায় আছে নাকি খারাপ। যে কোনো ব্যক্তির জন্মস্থান, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ এবং
নামটা অতি অবশ্যই, কারণ নিউমারোলজিক্যালি নাম্বারটা দেখতে হবে যে তার কোন নাম্বারে, সে কি 7 না তার নাম্বারটা 9 হচ্ছে না 8 হচ্ছে, সেই বেসিসে সেটা নানান দিকে ক্যালকুলেট করে বলা যায় যে তার কোন প্ল্যানেটটা কোন গ্রহতে কোন ঘরে আছে, সেটা তার কি ইম্প্যাক্ট করতে পারে। তো এটা আমি একটা জেনারেল আইডিয়া দিলাম যে অনেকে জানে না 120 বছর হচ্ছে একটা যে প্রত্যেকটা প্ল্যানেটের টাইম স্প্যান। মানুষেরা বাঁচে কত বছর, 90 বছর বড়জোর, কি 100 বছর বাঁচলেও কি 80 বছর 70 বছর পর, কিন্তু তাদের আগে থেকেই জন্মকুণ্ডলিতে এরকমভাবেই রেঞ্জে থাকে প্ল্যানেট। আচ্ছা ম্যাম, আপনি যে বললেন যে টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ এরকম যদি কারোর যদি না থাকে, মানে অনেক সময় হয় যে অনেক দিন আগে তারা আগেকার দিনের মানুষ, তাদের কিন্তু কিছু নেই, তাহলে তারা কিভাবে সমস্যা থেকে বেরোবে বা তাদের উপায়ের রাস্তাটা কি? আচ্ছা, সাধারণত তো কোন তিথিতে জন্মেছে সেটা তখন দেখতে হবে, কোন সময়ে কোন তিথিটা তখন দেখতে হবে, কি তার নাম তার তিথিটা যদি পাওয়া যায় তাহলেই সেটা মানে ধরুন আমি বলছি যে তিথি বা এরকম বিষয়টা হয়তো সে জানাই না বা তার কাছে অজানা, তাহলে সেখান থেকে কিভাবে রাস্তা কি আছে? তাছাড়া সেই ব্যক্তিটার যদি ছবি পাওয়া যায়, তার যদি তার নামটা এবং তার ছবি দিয়েও অনেক কিছুরই প্রতিকার করা যায়, ফেস রিডিং করেও কিন্তু সমস্যা থেকে বেরোনো যায়। ফেস রিডিং, তারপর ছবিটা যদি পাওয়া যায় তাহলে সেই ছবিটা পেলে তারপর নানান রকম পুজো টুজো করলে সেখান থেকে সে খুবই শীঘ্র মুক্তি পাবে যদি তার কোনো সমস্যা হয়ে থাকে। আচ্ছা ম্যাম, এরপরে আমরা কি নিয়ে আলোচনা করব? আচ্ছা, আমি আজকে তো পুরো যেহেতু বলেছি অ্যাস্ট্রোলজির ব্যাপারে, দর্শক বন্ধুদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো লোকের যে নানান রকম ধারণা থাকে স্টোন নিয়ে, কোন স্টোনটা কিভাবে কার কি পড়তে হবে অনেকে জানে না, তার ভুলবশত অন্য স্টোন পড়ে নিল। যাদের রবি ঠিক নেই বা রবি যাদের খুব অ্যাফেক্টেড আছে তাদের জন্য চুনি পরা খুব দরকার। চন্দ্র যাদের অ্যাফেক্টেড আছে তাদের মুক্ত পড়তে হবে। মুক্ত হতে পারে সাদা, নয়তো হলুদ, নয়তো গোলাপি, নয়তো কালো। শনি যাদের ডাউন আছে তাদের অতি অবশ্যই নীলা, রক্তমুখী নীলা, ব্লু সাফায়ার খুবই জরুরি। এই যে প্ল্যানেটটা নীলাটা কিন্তু সাংঘাতিক একটা স্টোন, এটা যদি একটু এদিক ওদিক হয় লোকের অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। এটা হয়েছে, এটা কিন্তু হয়েছে। এই নীলা, হ্যাঁ, নীলা বলে একটা নীলা হয়, এটাও কি এটা পড়া যায়? যে কোনো নীলা পড়াটা উচিত নয়, শুধুমাত্র রক্তমুখী নীলাই পড়তে হয়। এই রক্তমুখী নীলাটা পড়ার আগে সেটাকে বালিশের নিচে রেখে দিতে হয় একদিন। ওই বালিশের নিচে রাখার পর তার পরের দিন ওটাকে গঙ্গা জলে শুদ্ধ করে নিতে হয়, তারপরেই এটা পড়তে হয়। কিছু নিয়ম আছে, তারপরে এই রক্তমুখী নীলাটা পড়া উচিত। নয়তো কিনে নিলাম, পরে নিলাম, হবে না। এটাতে যদি একটু এদিক ওদিক হয়ে যায় লোকের অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে, বিপরীত হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। এটা কিন্তু খুব সাংঘাতিক। বৃহস্পতি যাদের অ্যাফেক্টেড তাদের বলবো টোপাস, যেটা পোখরাজ, যেটা হলুদ রঙের যে স্টোনটা হয় সেটা। যাদের শুক্র অ্যাফেক্টেড তাদের হচ্ছে হীরা, ডায়মন্ড। যাদের বুধ অ্যাফেক্টেড তাদের হচ্ছে পান্না, যে গ্রিন কালারের যে স্টোনটা হয় সেটাকে বলে পান্না। ওই পান্নাটা বুধ যাদের অ্যাফেক্টেড। যাদের রাহু অ্যাফেক্টেড আছে তাদের জন্য গোমেদ নয়তো রুবি। এই গোমেদটা সবসময় যে মাঝখানে যে আঙুলটা আছে সেখানে পড়তে হবে, ধারণ করতে হবে, তর্জনী অনামিকার মাঝে আঙুলটায়। কেতু যাদের উইক আছে তাদের ক্যাটসাই। এটা হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিলাম। একটা ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা পাওয়া গেল দর্শক বন্ধুরা। মানে আপনারা বুঝতেই পারলেন যে অ্যাস্ট্রোলজার মানে চলে গেলাম হয়ে গেল, একটা স্টোন দিয়ে দিলেন ওনারা। আপনারা তো বুঝতে পারবেন না যে এই স্টোনটা আপনার জন্য, হয়তো আপনি বুঝলেন যে আপনার চার্ট দেখে হয়তো সেই স্টোনটা সাজেস্ট করা হলো, কিন্তু আজ আমাদের স্টুডিওতে যে ম্যাডাম এসেছেন উনি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ কিন্তু বলে দিচ্ছেন যে কোন গ্রহটা বেশি এফেক্ট করলে বা কোন গ্রহটা একটু ডাউন থাকলে কোন স্টোনটা সেই জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আপনাদের কাছে স্বচ্ছ ধারণাটা থাকলে তাহলে বুঝতেই পারা যাবে যে হ্যাঁ আমি এই স্টোনটা পড়ছি, তার মানে এটা আমার ডাউন বলে হয়তো এরকম আমি পড়তে পারবো।
তাহলে তো আপনাদের কাছে সেটা ক্লিয়ারই হলো। ম্যাডাম, এরপর আমরা কোন বিষয়ে আলোচনা করব? আচ্ছা, এরপর যে ব্যাপারে আলোচনা করব যে কি করে বুঝবো কার কোন গ্রহটা উইক আছে। কোনো চার্ট যদি আমি নাও দেখি, কারুর যদি ক্রমাগত একটাই ব্যাধি বা একটাই অসুখ বারবার হতে থাকে, যেমন পেটের সমস্যা কারুর বারবার হতে থাকছে, এরকম অনেক ঘটনা পাওয়া যায়, তো সেটা প্রতিকার করতে আমি দেখে মানে কিছু জিনিস আগে থেকে দেখে আমরা আন্দাজ করে নিতে পারি যে তার কোন গ্রহটা দুর্বল। যেমন আমি আলোচনা করছি, কারুর যদি রাহু খুবই খারাপ হয়, খুবই খারাপ এফেক্টেড, মানে সে মানসিক চাপে পড়ে আছে, তার মানসিক যন্ত্রণা হচ্ছে, তার অ্যাংজাইটি, ডিপ্রেশন, তার রাহুর একটা খুব মানে কমন, এটা একটা সাইড এফেক্ট, মানে কমন একটা সিমটম এটা হবেই। রাহুর চাপ বাড়বে, প্রচণ্ড অ্যাংজাইটি হয়, প্রচণ্ড খুবই সহজে সে মানে সে নিজের মধ্যে থাকে না, সে একটা অন্য ঘোরের মধ্যে চলে যায়। রাহু গ্রহটা খুবই সাংঘাতিক। আর রাহু যখন হয় কারুর খারাপ, তার পেটের সমস্যা প্রচণ্ড হয়, এমনকি তার কলেরাও হতে পারে। কলেরা, তারপরে যে কোনো রকমের মহামারী অসুখ, যেটা থেকে টাইফয়েড, কলেরা, জন্ডিস এগুলো হতে পারে যদি রাহু খুবই খারাপ থাকে। তার জন্য তাহলে কি সাজেস্ট করা যেতে পারে? রাহু যেটা বললাম গোমেদ, ওই স্টোনটা পরা, তাছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি পরে আলোচনা করব। চন্দ্র যাদের অ্যাফেক্টেড তাদের খুব একটা বেশি কিছু হয় না, সর্দি কাশি জিনিস, লাংস রিলেটেড প্রবলেম খুব বারে বারে হতে থাকে। যাদের মঙ্গল খারাপ তাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ তাদের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মার্ডার এগুলো কিন্তু তার হতে পারে। আচ্ছা ম্যাডাম, একটু বাধা দিলাম, এই মুহূর্তে দর্শক বন্ধুদের কাছে ভীষণ একটা ভাইটাল একটা রোগ হচ্ছে এবং প্রায় প্রতিটা ঘরে ঘরেই হয়তো দেখতে পাওয়া যায়, বয়সজনিত নয়, কম বয়সীদের মধ্যেই কিডনির ব্যাপারটা এফেক্ট করে। সেটা কোন গ্রহটা একটু ডিস্টার্ব থাকলে? সেটা শুক্র গ্রহটা ডিস্টার্ব থাকলে। শুক্র গ্রহ থাকলে তাহলে এইটা ডিস্টারবেন্স থাকে। শুক্র গ্রহ যদি কারোর ডিস্টার্ব থাকে, আমি যদি সে মানে খুব ডিটেলে যদি বলতে যাই, তাহলে তার প্রথমত মানে লোয়ার অ্যাবডোমেনের যে জায়গাটা, ইনক্লুডিং এখানে কিন্তু কিডনিটাও ইনক্লুড করছে, কিডনি, তারপরে তার মিসক্যারেজ, তারপর মহিলাদের ক্ষেত্রে তাদের যে গাইনোকোলজিক্যাল যত প্রবলেমস হয়, তার প্রেগনেন্সি রিলেটেড কোনো মহিলা সে বিয়ে করে তার বাচ্চা হচ্ছে না, সন্তান ভূমিষ্ঠা, ওভারিতে টিউমার, নানান ধরনের, এমনকি ওভারিতে ক্যান্সার হয়ে গেল, এটা যদি শুক্র খুবই খারাপ থাকে। আচ্ছা, এটা মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কি এরকম সমস্যা? হ্যাঁ, ছেলেদের তো আমি সেভাবে বলতে পারবো না, ওদের যে ওই লোয়ার অ্যাবডোমেনের ওই কিডনি রিলেটেড যা প্রবলেম হবে শুক্রের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, পুরোপুরি এটা শুক্রের উপর ডিপেন্ড করছে। তাহলে তার জন্য কি মানে কিভাবে কি রাস্তা আছে? তার জন্য স্টোনটা তো আছে ডায়মন্ড, হীরা, ডায়মন্ড। আচ্ছা ম্যাম, যদি এরকম হয় যে ডায়মন্ড পরার সামর্থ্য নেই, তাহলে সে প্রচন্ড এক্সপেন্সিভ একটা ব্যাপার, তো দর্শক বন্ধুদের কাছে ওই প্রশ্নটা আসবে যে আমি তো হিরে পড়তে পারবো না, আমার তো সামর্থ্যের বাইরে, তাহলে আমি কিভাবে এর থেকে মুক্তি পাবো? আচ্ছা, তো এই কেসে আমি বলবো একটা মন্ত্র জপ, আমরাই নারী আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সাথে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে।
আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382 9830296499। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। 108 বার করে যেতে হবে। আর তার সঙ্গে যদি একদম নুন জলে যদি চান করা যায়, প্রত্যেক দিন যদি একদম নুন নিয়ে যদি সারা গায়ে মেখে সেভাবে একদম শুদ্ধভাবে সল্ট বাথ যেটাকে বলে সেটা যদি সে নিতে পারে। সেটা বাজার চলতি নুন হতে পারে নাকি অন্য ধরনের সন্দক লবণ বা কিছু এরকম কি ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো নুন হবে না, সন্দক লবণটা মাস্ট। নুন হলুদ এই দুটো জিনিস নিয়ে, এবং প্রত্যেক দিন স্নান করার পরে 108 বার প্রথমে হচ্ছে মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা আছে সেটা ইনক্লুডিং হনুমান চালিসা জাপ করতে হবে। হনুমান চালিসা কি প্রতিদিন? প্রতিদিন মোটামুটি যদি একবারও পরে কোনো অসুবিধা নেই, কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা 108 বার রেগুলার বেসিসে জপ করা খুব দরকার। আচ্ছা ম্যাম, এটা কি ওই স্নানের পরেই নাকি মানে স্নান করে ওঠার পর নাকি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে? স্নান করে ওঠার পরে একটা সকালের বেলা বললাম, একটা হচ্ছে সন্ধে 6টার সময়, আরেকটা যদি ভোরবেলা 6টার সময় হতে পারে সেটা আরো ভালো হয়। মানে এই দুটো মন্ত্রই তার জন্য বেস্ট হবে? হ্যাঁ বেস্ট হবে। বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা যে এখন কিন্তু প্রতিটা ঘরে ঘরে কিন্তু রোগের ছড়াছড়ি, মানে কি রোগ নেই, মানে আর্থারাইটিস থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাঁটে ব্যথা থেকে তো এখন নাজেহাল মানুষ। ডক্টরের কাছে যাচ্ছে, মেডিসিন খাচ্ছে, প্রচুর মেডিসিন খাচ্ছে, কিন্তু কোনো রকমই কোনো কাজ হচ্ছে না। তবে কিন্তু একজন সফল অ্যাস্ট্রোলজারের হাত ধরলে কিন্তু খুব ভালো মতন কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাবেন। যেটা কিন্তু বললাম যে ভেরি ভাইটাল একটা ডিজিজ, সেটা হচ্ছে কিডনি। তো কিডনি ডিজিজটা এই মুহূর্তে প্রতিটা ঘরে ঘরেই হচ্ছে। তার থেকে বেরোনোর জন্য ম্যাম তো বললেন যে হিরে, আপনাদের সুবিধার জন্য আমি সেটা বললাম যে হিরেটা এক্সপেন্সিভ, হিরে যদি কেউ ইউজ না করতে পারে তবে কিন্তু ম্যাম এটাও বললেন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিসা এই দুটো কিন্তু পড়লে, পাশাপাশি হলুদ এবং সন্দক লবণ এই দুটো দিয়ে স্নান রেগুলার বেসিসে করলে আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু মুক্তি পেতে পারেন। কে বলেছে যে শুধুমাত্র স্টোনেই কাজ হবে, তাবিজ কবজেই কাজ হবে? কিন্তু ম্যাম যিনি এসেছেন আজ, অঙ্কিতা সিনহা, আমাদের এই স্টুডিওতে, ওনার কাছ থেকে প্রচুর কথা পাওয়া গেল, প্রচুর সমাধানের রাস্তাও আপনাদেরকে যতটা পারা যাচ্ছে দেওয়া হচ্ছে। তো ম্যাম এরপর আমরা কি নিয়ে আলোচনা? হ্যাঁ, যেটা আমি আলোচনা করছিলাম যে কারুর যদি রাহু খারাপ হয় তাহলে তার পেটের যত রকম অসুখ হবে, কলেরা রিলেটেড হতে পারে, টাইফয়েড, জন্ডিস সব হতে পারে। চন্দ্র অ্যাফেক্টেড হলে সর্দি কাশি খুব বেশি হবে না। যেমন এই যে কোভিড হলো, কোভিডে তো যাদের চন্দ্রটা গ্রহটা উইক আছে তাদের খুব সহজে এটা ক্যাচ করে নিয়েছে, তাদের খুব সহজেই তারা অ্যাফেক্টেড হয়ে গেছে, এতে অনেকে মারাও গেছে। একদম একদম। যাদের মঙ্গলটা অ্যাফেক্টেড আছে তাদের যখন ষড়যন্ত্রে মৃত্যু হয়ে গেল, কোনো দুর্ঘটনা হলো, কোনো মার্ডার হয়ে গেল, নানান কিছু হতে পারে, কিংবা সে হয়তো সুইসাইড করে নিল, নানান কিছু হতে পারে। কারো যদি মঙ্গল উইক মানে তার মঙ্গল দোষ আছে। যাদের রবিটা খারাপ আছে, রবি গ্রহ যাদের নিচস্থ আছে, তাদের হচ্ছে ডাইজেশনের প্রবলেম তো হবেই, আমাশা হবে, হেডেক হবে, মানসিক দৃঢ়তা নষ্ট হয়ে যাবে। যাদের বুধে প্রবলেম, বুধ গ্রহ যাদের উইক, তাদের পাকস্থলিতে ক্যান্সার হতে পারে, তাদের বদ হজম হবে, এবং পেটের লিভার রিলেটেড নানান ধরনের অসুখ তখন হবে যদি কারোর বুধ গ্রহটা অ্যাফেক্টেড হয়। যদি কারোর শুক্র অ্যাফেক্টেড, আমি যেটা বললাম, কিডনির প্রবলেম হবে, তার যৌন ব্যাধি হবে, যৌন প্রবলেম হবে, গাইনোলজিক্যাল প্রবলেম হবে। বৃহস্পতি অ্যাফেক্টেড হলে তার প্রচুর হেয়ার ফল হবে, তার হার্নিয়া হবে, পেটের যে হার্নিয়া যে অসুখটা হয় সেটা হবে, প্রচুর হেয়ার ফল হবে। শনি গ্রহ অ্যাফেক্টেড হলে কিন্তু অসুবিধা, সেটা লোকে প্রচুর হয়, ব্ল্যাক ম্যাজিক নয়তো নানান ধরনের ভূতে ধরা, সাইকিক অ্যাটাক যেগুলো হয়, মানে ব্ল্যাক ম্যাজিক দ্বারা যেটা অ্যাফেক্টেড হয় লোকে আজকাল প্রচুর হচ্ছে। এইটা
এটা হবে যদি তার শনি খারাপ হয়। আর কেতু যদি খারাপ হয় তখন তার বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে। তো ম্যামের মুখ থেকে যেগুলো শোনা গেল যে অবশ্যই উনি তো বললেন যে যে প্ল্যানেটগুলো একটু দুর্বল তাদের কথা বিস্তারিতভাবে আলোচনা করা হলো, এবং আমাদের মনে হয় না মাঝে মাঝে দর্শক বন্ধুরা যে এত সমস্যায় আমরাই বা কেন পড়ি, আমার কেন এত সমস্যা হচ্ছে, চারিপাশে তো অনেক লোক কিন্তু তারা তো সুস্থ হয়ে যাচ্ছে, আমার এত বেশি কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে এই গ্রহগুলোর প্রভাব আপনার উপর এতটাই বেশি, সুতরাং কপালকে আমরা দোষ দিচ্ছি, ভগবানকে আমরা দোষ দিচ্ছি, তা কিন্তু নয়। কপাল কোনো কিছুই খারাপ হয় না, বা ভগবানকে দোষ দিয়েও কোনো লাভ হয় না। আপনার রেখায় যেটা আছে সেটা তো হবেই, তার জন্য প্রতিকারের ব্যবস্থাও কিন্তু আছে। সঠিক প্রতিকার করতে হবে, সঠিক অ্যাস্ট্রোলজারের হাত ধরতে হবে। ম্যামের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে যাব এরপর, যে আমি প্রথমেই বলেছিলাম যে ম্যাডাম কিন্তু বহু স্পেশালিস্ট, তার মধ্যে রেইকিটাও একটা পার্ট। তো ম্যাম, রেইকি মানে তো একটা জীবন শক্তির নিরাময়, তো এই রেইকি দ্বারা কিভাবে মানুষকে শরীর মন কিভাবে ভালো রাখা যায়? রেইকি হচ্ছে এমন একটা বিদ্যা যেটা প্রথমত এই বিদ্যাটা লোকে শিখতে পারে, আবার লোকের উপর প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এতে কখনো কারোর খারাপ হয় না। তন্ত্রতে যেমন খারাপও করা যেতে পারে, কিন্তু রেইকি বা আমি যে হিলিং পদ্ধতিগুলো জানি, মধ্যে শুদ্ধিকরণ ক্রিয়া পড়ছে, এটা সম্পূর্ণ কারোর উন্নতি করার জন্য, কারোর ভালো করার জন্য, তাদের মধ্যে থেকে নেগেটিভ এনার্জিটাকে সম্পূর্ণভাবে রিমুভ করে দেওয়ার জন্য হচ্ছে এই বিদ্যাগুলো শেখানো। এতে কি হয়, দূর থেকে হিলিং করা যায়, তাকে সেই ব্যক্তিটা কি পীড়ার মধ্যে আক্রান্ত সেটা আমি দূর থেকে স্ক্যান করে বলতে পারবো, কি প্রবলেম হচ্ছে, তার কি শরীরের প্রবলেম, তার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা সেটাও বলা যায়, দূর থেকে বলা যায়। আচ্ছা ম্যাম, এরকম শোনা গেছে অনেক দর্শক বন্ধুদের মনে এটাও থাকে যে এইখানে হয়তো আপনি রেইকি ক্রিয়া করছেন কিন্তু সে থাকে হয়তো মালদাতে, এটা কি ডিসটেন্স এতটা করা সম্ভব? করা যায় ডিসটেন্স হিলিং, সেখানে তার ছবি লাগবে, এবং তার যদি একটা তার যে ছবিটা যদি থাকতে পারে তাতে খুবই ভালো, কিংবা নয়তো তাকে ইমাজিন করে তার নামটা এবং তার যে গোত্র এগুলো রাখলাম কাছে, তার ডেট অফ বার্থ থাকলো, তারপর পুরো জিনিসটা আমি সামনে আমি ভিজুয়ালাইজ করব সে আছে, সে মতো করে আমি হিলিং দিতে থাকবো, সেটা ডিস্টেন্স হিলিং হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে টাচ করে করে, কিংবা উপরে আমি আমাদের যে ফিজিক্যাল বডি তার উপরে অনেক কটা লেয়ার আছে, সেগুলো দেখা যায় না, সেগুলো ছুতে পারি না, কিন্তু সেই লেয়ারগুলো আছে, সেই লেয়ারের উপরে আলাদা করে সেগুলোকে স্পর্শ করে করে হিলিং করা যায়। স্পর্শের মাধ্যমেও নিরাময়টা সম্ভব। আমাদের শরীরে 7টা চক্র আছে, রেইকি কি করে, এই 7টা চক্রকে ব্যালেন্স করে। শুধু 7টা চক্র কেন, অনেক কিছুই আছে আমাদের নানান ধরনের এনার্জি বডি, এনার্জি সেন্টার বা এনার্জি স্টেশনস আছে, সেগুলো রেইকির উপরেও আরও অনেক রকম হিলিং পদ্ধতি আছে যেগুলো দ্বারা আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারি, সেগুলো কোনো কিছু এফেক্ট থাকলে সেগুলো আমরা সেটা শুদ্ধিকরণ করতে পারি। আচ্ছা ম্যাম, অনেকের প্রশ্ন থাকে যে রেইকি চিকিৎসা অনেকটা ব্যয়বহুল ব্যাপার, এটা কতটা ঠিক? দেখুন, এবারে যার যেরকম সামর্থ্য, এবার অনেকে অ্যাকচুয়াল রেইকি শেখায় না, তারা বেশি টাকা নিয়ে নিল কিন্তু তারা ঠিক রেইকিটা শেখালো না, তাতে লোকের হিতে বিপরীত হলো, ক্ষতি হয়ে গেল, এরকমও হয়েছে। কারণ এটা তো একটা কোনো সাধারণ মেশিন নয়, এটা একটা এনার্জি যে কতটা গভীরে যেতে পারে, সেটা যে সত্যি ঠিকভাবে চলছে না সেটা ভুল হয়ে গেছে, ভুল দিকে চলে গেছে, কেউ তো বলতে পারে না, যদি না সেটাকে একদম ঠিকভাবে চালিত করা হচ্ছে। যে হয়তো শেখাচ্ছে বা যে হয়তো হিলিং করছে, সে হয়তো নিজেই ঠিক করে জানে না বা নিজেই ঠিক করে করছে না, তার ফলে যার উপরে করা হচ্ছে তার কিন্তু পাগল হয়ে যাওয়ারও চান্সেস থাকতে পারে। তার এই রকম একটা পরিস্থিতিও তৈরি হতে পারে। হ্যাঁ, আমি এটা শুধু রেইকির ব্যাপারে বলছি না, আমি রেইকির থেকেও অ্যাডভান্স যে হিলিংগুলো, আমি তো শুধু রেইকি জানি না, আমি রেইকির থেকে অ্যাডভান্সড হিলিংগুলো জানি, কিন্তু সেইখানে লোকে এবার হয়তো আমার মতো
অনেকেও থাকতে পারে যে হয়তো জানতে পারে, সে যদি জিনিসটা ঠিক করে প্রয়োগ না করে বা ঠিক করে যে মানে যে এসছে, পেশেন্ট এসছে বা যে কাস্টমার এসছে, যে ক্লায়েন্ট এসছে, তাকে যদি ঠিক করে না হিলিং করে বা সেটা যদি ভুল হয়ে যায়, তখন সেটা কিন্তু সেই ব্যক্তির পক্ষে খুব, এমনকি মানে হসপিটালাইজ তো হবেই, মানে পাগল হয়ে যাবে সে। তার মানে ম্যাডামের মুখ থেকে যতটুকু শোনা গেল দর্শক বন্ধুরা, যে জীবনে বিভিন্ন সমস্যা থাকুক, সাথে অ্যাস্ট্রোলজারের হাত তো ধরবেনই, প্লাস কিন্তু রেইকির দ্বারাও কিন্তু শরীর মন সব কিছুই কিন্তু ভালো করা যায়, ভালো অবশ্যই করা যায় যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজার হোক বা ট্যারো কার্ড হোক বা রেইকি স্পেশালিস্ট হোক। ম্যাডাম কিন্তু একাধারে সমস্ত কিছুই, মানে একজনের কাছে আপনি এলে আপনার কিন্তু সমস্ত দিক কিন্তু আপনার খুলে যাবে, এটুকু তো ম্যাডামের মুখের কথা শুনে আপনারাও বুঝতে পেরেছেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, সময়ের বাঁধনে তো আমরা আবদ্ধ, আজ প্রোগ্রামটা এখানেই আমাদের শেষ করতে হবে, কিন্তু ম্যাডামের মুখ থেকে আরেকটা কথা শুনবো। ম্যাডাম, আপনার তো চেম্বার রয়েছে, যদি কেউ আসতে চায় তারা কিভাবে যোগাযোগ করতে পারে আপনার সাথে? তো সব থেকে আমার যেটা নিজের যে পার্সোনাল নাম্বারটা, সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি। আমার যে পার্সোনাল নাম্বারটা ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হচ্ছে 9830024418। কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার রিপিট হবে, ম্যাডাম বলছেন, আপনারা শুনে নিন। 9830024418। এই নাম্বারে অতি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। আর ম্যাম, যদি কেউ দূর দূরান্ত থেকে অনেক মানুষ প্রোগ্রাম দেখে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে কি অনলাইন ফেসিলিটি কি? অনলাইন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, অফলাইন অনলাইন দুটোই। এখন মানে আমি তো অনলাইনটা আরও বেশি করব, কারণ এটা লোকে আরও দেখবে, তো অনলাইন ফেসিলিটিটা অবশ্যই অ্যাভেলেবেল আছে, দুরকম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আমার অফলাইনে যারা ভিজিট করবে তারা, আমার অ্যাড্রেস হচ্ছে 100 মানে ঢাকুরিয়া, সেলিমপুর রোড, 114A/1B সেলিমপুর রোড, ঢাকুরিয়া। ওই যারা যারা কন্ট্যাক্ট করবে আমাকে, আমি তাদের অ্যাড্রেসটা একদম ডিটেলে গুগল ম্যাপের সঙ্গে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। দর্শক বন্ধুরা, বুঝতেই পারলেন তাহলে যে অ্যাস্ট্রোলজার মানেই হচ্ছে আমরা চলে গেলাম, অ্যাস্ট্রোলজার যা বললেন আমাদের কোনো সঠিক ধারণা থাকলো না, তবে কিন্তু হবে না। এমন একজনকে আজ আমাদের স্টুডিওতে পেয়েছিলাম এসটিভি বাংলার পর্দায়, যার কাছে কিন্তু সমস্তটা কিন্তু পুরোপুরি খুলে উনি ডিটেলসে আলোচনা করলেন যে কোন গ্রহ খারাপ থাকলে, কোন গ্রহ বেশি এফেক্ট করলে এই স্টোন দেওয়া যেতে পারে, বা স্টোন ছাড়াও কি কি রেমিডিস যদি আপনারা যদি সেই রকম অবলম্বন করতে পারেন, তাহলেও কিন্তু সমস্যা থেকে আপনাদের নিরাময়টা সম্ভব। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করতে হবে। প্রথমেই বলেছিলাম যে সময়ের বাঁধনে আমরা আবদ্ধ। তো এসটিভি বাংলা সর্বদাই নতুনের জন্য নতুন নতুন প্রোগ্রাম নিয়ে তো প্রতিনিয়তই হাজির হচ্ছে। জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে আরও কাউকে আমরা এইরকমভাবে স্টুডিওতে পেয়ে যাব, এবং ম্যাডামকেও আরও আরেকবার আমন্ত্রণ জানানো হলো আমাদের স্টুডিওতে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।